প্রিয় শ্রোতা, মোহাম্মদ আলী আরাফাত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জনক তার শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের একটি বিশেষ অনুষ্ঠান ধন্য সেই পুরুষ। এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব মশা আরেফিন সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মূলত আলোচনা করব ৭৫-এর ১৫ আগস্টে যে ঘটনাটি ঘটে গেল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ, বাঙালি জাতি আমরা কি পেলাম, আমরা কি হারালাম এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এবং তাদের কি উদ্দেশ্য ছিল এই বিষয়গুলি নিয়ে। এবং আমরা জানি যে এই হত্যাকাণ্ডের পরে একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যায় থেকে মিথ্যা প্রচারণা এবং প্রোপাগান্ডা করা হয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বিভিন্ন সময় ধরে। তো সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা নিয়ে আসবো এবং আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের যে বিষয়গুলি সেগুলো আমরা নিয়ে আসবো, আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরবো। আপনি যদি বলেন যে বাংলাদেশ, বাঙালি জাতি কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, আপনার কি মনে হয়? 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে জাতি স্বাধীনতার পর যেভাবে এগিয়ে যাচ্ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেখানে একটা বড় ধরনের বাধার সৃষ্টি হয়। কারণ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের স্বাধীনতার সাথে সাথে বাঙালি জাতির মুক্তি। বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণের কথা যদি আমরা আজকে স্মরণ করি, বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা একটি রাজনৈতিক মুক্তি এনে দিয়েছে, কিন্তু একই সাথে বঙ্গবন্ধু বাঙালির সর্বাঙ্গীন মুক্তি, সার্বিক মুক্তি, কথা ভেবেছিলেন, সব রকম মুক্তির কথা বলেছিলেন। এবং সেই মুক্তির আন্দোলন, সেই মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু তার এই স্বাধীন দেশের প্রশাসন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। সেই জায়গায় 15ই আগস্টের হত্যাকাণ্ড আসলে বাঙালির এই মুক্তির যে পথ, সেটার উপরে একটি বাধা সৃষ্টি করার জন্য করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে সাথে আমরা দেখেছি কিভাবে এই দেশের বাঙালির সার্বিক মুক্তির পথে প্রত্যেকটি জায়গায় আঘাত হানা হয়েছে। এবং আমরা কি এভাবে বলতে পারি যে আজকে স্বাধীনতার 40 বছর পরে এসে, আজকে এসেও যে আমাদের যে চাহিদার জায়গাগুলো আছে, যেগুলো হওয়ার কথা ছিল, যে উন্নয়নগুলি হওয়ার কথা ছিল, হয়ে ওঠেনি, সেই না হওয়ার পেছনে এই ৭৫-এর 15 আগস্ট একটি কারণ? নিশ্চয়ই এই যে বঙ্গবন্ধুর যে চিন্তাধারা, যদি আমরা আজকে পেছনে ফিরে তাকাই, দেখব যে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করলেন শিক্ষার উপরে, সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন। কারণ বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে এই স্বাধীন দেশকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে এই দেশের ভিতকে শক্ত করতে হবে, এবং এই দেশের ভিতের শক্ত ভিত করার জন্য সবচেয়ে প্রথম যেটি দরকার সেটি হচ্ছে শিক্ষা। শিক্ষার প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করলেন, শিক্ষা কমিশন গঠন করলেন, কুদরতে খোদা শিক্ষা কমিশন গঠন করলেন। সেই কুদরতে খোদা শিক্ষা কমিশন বঙ্গবন্ধুর হাতে তাদের প্রতিবেদন জমা দিলেন ৭৪ সালে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এই কুদরতে শিক্ষা কমিশন বাস্তবায়ন তো দূরের কথা, দিনের আলোই মুখ, দিনের আলো আর এটা দেখার সুযোগ পেল না। কেন? কারণ যারা বঙ্গবন্ধুর হত্যাকারী, তারা তো আসলে বাঙালির হত্যাকারী, বাঙালি জাতিত্বের হত্যাকারী, এবং এই হত্যাকারীরা কখনোই চায়নি যে বাংলাদেশ এগিয়ে যায়। আমি কখনোই চাইনি যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশের। আমি ওই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে এটা কি আমরা একটা সাধারণ অর্থে একজন মানুষের হত্যাকাণ্ড বলবো, বঙ্গবন্ধুকে যে হত্যাকাণ্ড করা হচ্ছে, নাকি আমরা বলবো যে মুক্তিযুদ্ধের যে চেতনার হত্যাকাণ্ড হচ্ছে? চেতনার হত্যাকারী, বাঙালির যে জাতিত্ব, যে জাতির যে স্বাতন্ত্র্য, সেগুলোর উপরে এটা বড় ধরনের আঘাত এবং হত্যা। এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আমরা কি দেখেছি? এখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এখানে প্রগতিশীলতাকে হত্যা করা হয়েছে, এখানে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে, এখানে সমস্ত রকম আধুনিকতাকে হত্যা করা হয়েছে। তো এই হত্যাকাণ্ড তো একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, এই হত্যাকাণ্ড থেকে পরিবারের হত্যাকাণ্ড নয়, এই হত্যাকাণ্ড আসলে বাঙালি জাতির সামনে চলার পথের হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি দেশে ফেরার পরে যে অল্প সময় হাতে পেয়েছিলেন, ওনাকে যে হত্যাকাণ্ড, যে ঘটনাটা হলো, এর মধ্যে তো উনি অনেক বড় বড় পদক্ষেপ কিছু নিয়েছিলেন। আপনি শিক্ষা কমিশনের যে বিষয়টি বললেন, এটা ছাড়াও ইভেন মিলিটারি একাডেমি গঠন করে প্রথম কমিশন তাও কিন্তু হয়ে গেছে। মিলিটারি একাডেমি গঠন করলেন এবং প্রথম পাসিং আউট প্যারেডে উনি অভিবাদন গ্রহণ করলেন। সেই সময়ের সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং আমার স্পষ্ট মনে পড়ে উনি সেই ভাষণে বলেছিলেন যে তোমরা এই দেশের সন্তান এবং তোমাদের এই সামরিক জীবনে তোমরা কখনো ওই পাকিস্তানের মনোভাবাপন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে না, তোমাদের এখানে জনগণের সেনাবাহিনী হিসেবে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। এবং সেই সময় তিনি তার সতর্ক বাণী উচ্চারণ করেছিলেন যে এই দেশে যেন কখনো সামরিক শাসন ফিরে না আসে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুকে হত্যাকারীরা এই সামরিক
বাহিনীর সদস্য, এবং তারা এর পরপরই এই দেশকে একটা দীর্ঘ সময়ের জন্য সামরিক শাসনের আওতায় নিয়ে এসেছে। তাহলে আমরা এভাবে যদি বলি যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা যেটা বুঝি একটা আত্মমর্যাদাবান জাতি, বাঙালি জাতীয়তাবাদের প্রতিষ্ঠা এবং একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমাজ চেতনা এবং আধুনিক একটি দেশ তৈরি করা, সেই চেতনা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেই চেতনাকে বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন, এদেশকে স্বাধীন করলেন। এবং আপনি যেটি বললেন যে অর্থনৈতিক মুক্তি আনার জন্য যত ধরনের যে পদক্ষেপ লাগে সবকিছু উনি শুরু করেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এবং হত্যা করার পরবর্তী সময় আমাদের সেই চেতনা থেকে আমরা একেবারে উল্টো পথে হাঁটা শুরু করলাম। বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করা হলো, গণতন্ত্রকে হত্যা করা হলো, অর্থনৈতিক উন্নয়ন একেবারে পিছনে এবং অর্থনৈতিক উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করা হলো, যার কারণে আজকে এসে এতদিন পরে এসেও আমরা এত সমস্যার মধ্যে জর্জরিত। আজকে এসেও বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, বাংলাদেশের মানুষ এদের বেসিক যে ফান্ডামেন্টালস নিডস যেগুলো আছে সেখানে অ্যাক্সেস পেতে সমস্যা হচ্ছে। তো এখন তার মানে কি যারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে ছিল, মুক্তিযুদ্ধের শত্রু যারা ছিল, তারাই কি শেষ পর্যন্ত বিজয়ী হলো 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে? বিজয়ী হয়েছে আমি বলবো না, কারণ এরা ষড়যন্ত্রকারী, এরা চক্রান্তকারী। চক্রান্তের মাধ্যমে এরা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বাঙালি জাতির বহু গৌরবের জায়গায় তারা আঘাত এনেছে, তারা সেই জায়গাগুলোতে বহু ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু কোনোভাবেই তারা সফল হতে পারেনি। সফল হওয়ার প্রশ্নই আসে না, কারণ মিথ্যা, চক্রান্ত, ষড়যন্ত্র পৃথিবীর ইতিহাসে নেই যেগুলো কোনো সময় সফল হয়। যেটি হয় যে সাময়িকভাবে একটি বিভ্রান্তি সৃষ্টি তারা করে, এটি ঠিক। কিন্তু আজকে বহুদিন পরে হলেও আমরা কি দেখছি? আমরা দেখছি সেই যে আমাদের সংবিধানে কালো অধ্যায় সংযোজন করা হয়েছিল, ইনডেমনিটি অর্ডিন্যান্স, সেটিকে বাতিল করা হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা আজকে বিচারের সম্মুখীন হয়েছে, তাদেরকে আদালত ঘোষিত যে সেই মৃত্যুদণ্ড তাদেরকে দেওয়া হয়েছে। অতএব মঙ্গল এবং অমঙ্গল, দিন এবং রাত, সাদা এবং কালো, এর মধ্যে যে ব্যবধান থাকে সেই ব্যবধান কিন্তু থেকেই যাবে। অতএব বাঙালির যে বিজয়, সেই বিজয় বাঙালি অর্জন করেছে 1971-এর সেই মুক্তিযুদ্ধে, আবার বাঙালি নিশ্চয়ই বিজয় অর্জন করবে সামনের দিনগুলোতে, কোনো সন্দেহ নাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এই দেশের তদানীন্তন 7.5 কোটি মানুষ যেভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, একেবারে সারা জাতি কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছিল সেই বঙ্গবন্ধুর আহ্বানে 7ই মার্চের সেই ভাষণের পর। ঠিক একইভাবে আমি বিশ্বাস করি যে এই 16 কোটি মানুষ, এই বাংলাদেশের সার্বিক মুক্তি, বাঙালির মুক্তির স্বার্থ কাদের? এই বাংলাদেশের মানুষের। অতএব বাংলাদেশের মানুষ কখনোই বঙ্গবন্ধুর আদর্শ এবং দর্শন থেকে দূরে থাকতে পারে না। হত্যাকারীরা ভ্রান্তি সৃষ্টি করেছে, হত্যাকারীরা বহু চক্রান্ত ষড়যন্ত্র করেছে, কিন্তু আজকে আমরা সময়ের ব্যবধানে যদি দেখি, তারা কিন্তু এখন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত। মানে তারা শত চেষ্টা করে বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর অনুসারী যারা, তারা সেই চেতনাকে ধারণ করে এগিয়ে গেছে এবং শত প্রতিকূলতার মধ্যে হলেও আবার একটা দিন বদলের সূচনা করেছে এবং বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা দেখছি আমাদের দেশে। এবং সেই প্রচেষ্টা অংশ হিসেবে আমরা কিভাবে বলতে পারি যে আমরা এখন যেটি শুনছি যে ডিজিটাল বাংলাদেশের কথা আমরা যেটা বলছি, যে এখন তথ্য প্রযুক্তি যুগে তথ্য প্রযুক্তি একটা বড় অনুষঙ্গ হয়ে উঠেছে উন্নয়নের প্রয়োজনে। তো যেটি আমরা শুনি যে আমাদের যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটি আমাদের লক্ষ্য জাতিগতভাবে, আমরা সেই স্বপ্নের জায়গায় পৌঁছতে চাই এবং সেখানে পৌঁছানোর জন্য যে রাস্তা হবে আজকের যুগের জন্য উপযোগী, সেই রাস্তা হবে ডিজিটাল বাংলাদেশ। আমরা তো সেটিই বলছি এবং মানুষের জীবনমানের উন্নয়নের জন্য টেকনোলজিকে, তথ্য প্রযুক্তিকে যেভাবে ব্যবহার করা যায় সেভাবে ব্যবহার করার যে প্রচেষ্টা, এই বিষয়ে আপনার কি মনে হয়? এটি একেবারেই সঠিক কথা যে বঙ্গবন্ধু সেই গত শতকের 60-এর দশকে, 70-এর দশকে বঙ্গবন্ধু যে সোনার বাংলার কথা বলেছেন আমাদেরকে, জাতিকে, যে স্বপ্নের, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে এই দেশটাকে সোনার বাংলায় রূপান্তর করবেন। আজকে এই 21 শতাব্দীর এই সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে আছেন এবং তিনি ঘোষণা করেছেন যে 2021 সালের মধ্যে এই দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা। এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলার মূল লক্ষ্যই ছিল বাঙালির সার্বিক মুক্তি, এই ডিজিটাইজেশন অব বাংলাদেশ, বাংলাদেশকে ডিজিটাইজ করে আমরা
ওই লক্ষ্যেই পৌঁছাতে চাই, অর্থাৎ সব জায়গা থেকে বাঙালিকে মুক্তি দেয়া। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি ঠিক, কিন্তু এখন আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হলে আজকের এই প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বে ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই, এবং ডিজিটাইজেশনের মাধ্যমে পৃথিবী যেভাবে এগিয়ে চলেছে আমাদের সেই রেসে অংশগ্রহণ করতে হবে, এবং সেই রেসে যে সোনার বাংলা কথা যে বিষয়টি বলে আমরা জানি, সে তার অর্থ কিভাবে আমরা বলতে পারি যে এই সোনার বাংলা এমন একটি বাংলা যেখানে আমাদের শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক উন্নয়নই হবে না, মূল্যবোধের উন্নয়ন হবে, যেখানে ন্যায় বিচার থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, এবং ষড়যন্ত্র এবং অসাম্প্রদায়িক রাজনীতির যে বিষয়গুলোকে আমরা উপরে ফেলে দেব, একই সাথে মানুষের ভোটের এবং ভাতের অধিকার থাকবে। আমরা কি এরকম কোন বাংলার কথা বলছি, এরকম কোন দেশের কথা বলছি? এই বাংলার কথাই বঙ্গবন্ধু বলেছেন। সাধারণ মানুষের মুক্তি, সাধারণ মানুষের মুক্তি, সাধারণ মানুষের চাহিদা কি? বাংলাদেশের সাধারণ মানুষের চাহিদা কিন্তু খুব বেশি নয়। তারা দিনে দুবেলা ভাত খেতে চায়, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষার সুযোগ তারা পেতে চান, এবং তারা একটা নিরাপদ জীবন যাপন করতে চান। এবং যে কোনো সরকারের একটা মৌলিক কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান, জনগণের মান সম্মান সম্ভ্রম রক্ষা করা, এবং সেই কাজগুলো একটি স্বাধীন দেশে অতি স্বাভাবিকভাবে প্রত্যেক নাগরিক তার এই সাংবিধানিক যে অধিকারগুলো সেগুলো পাবেন, এটাই তো প্রত্যাশিত। এবং বঙ্গবন্ধুর আজকের বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে আমরা বঙ্গবন্ধুর প্রতি যেমন শ্রদ্ধা জানাবো, আমরা কিন্তু একই সাথে এই শ্রদ্ধা জানানোটা সেইভাবে করব যাতে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পায়। বঙ্গবন্ধু যে জিনিসগুলোকে তার জীবনে গুরুত্ব দিয়ে গেছেন সেই জিনিসগুলো যাতে আমরা অনুসরণ করি। বঙ্গবন্ধু জীবনের একটি সেকেন্ড, একটি মিনিট উনি অপব্যবহার করেন নাই। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট উনি সদ্ব্যবহার করে গেছেন বাঙালির এই স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, বাঙালি জাতির মুক্তির জন্য। আপনি চমৎকার করে এই বিষয়টি বলেছেন যে আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, যারা বঙ্গবন্ধুকে অনুসরণ করতে চাই, তারা বঙ্গবন্ধুর যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলোকে যেন ভালোবাসি এবং সেগুলোকে যাতে ধারণ করি। এবং এই বিষয়ে আমি একটি চমৎকার একটা আমার অভিজ্ঞতা আপনার সাথে আমি শেয়ার করতে চাই। আমার অনেক ছোটবেলায়, আমার খুব ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর ব্যাপারে আমার একটা অন্য ধরনের ভালোবাসা বা শ্রদ্ধার জায়গায় কাজ করতো। কারণ আমার মনে হতো যে একটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান যে জিনিসটি সেটা হচ্ছে তার স্বাধীনতা, তার আত্মমর্যাদাবোধ। এই জায়গাটি যে মানুষটি আমাদেরকে দিয়েছেন জাতিগতভাবে, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক। তো আমি দেখেছি বাংলাদেশের অধিকাংশ বেশিরভাগ মানুষই বঙ্গবন্ধুর প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গা আছে। তো কোন একটি ব্যক্তি বিশেষ যে আমি জানি যে উনি খুব ভালোবাসেন বঙ্গবন্ধুকে বা শ্রদ্ধা করেন, যেটা আমি জানি, এবং একটা পর্যায়ে আমি খবর পেলাম যে উনি কোন এক ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত। তা আমার মনে প্রথম যে প্রশ্নটি আসলো যে আমি তো জানি উনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, উনি কিভাবে দুর্নীতি করতে পারেন? বিষয়টিকে আমরা এভাবে দেখতে পারি যে বঙ্গবন্ধুকে যদি ভালোবাসে, শ্রদ্ধা করি, তাহলে আমি কিভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারি, কিভাবে অন্যায় করতে পারি সমাজে? প্রশ্নই আসে না। বঙ্গবন্ধুকে যে ভালোবাসবে তিনি কোনোভাবেই মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। কারণ বঙ্গবন্ধু একেবারে জীবন যখন এক বিপন্ন এই অবস্থায় বঙ্গবন্ধু সবসময় সত্যকে আঁকড়ে ধরেছিলেন। বঙ্গবন্ধু যে দেশপ্রেমের ভূমিকা রেখে গেছেন, যে দেশপ্রেমের দৃষ্টান্ত রেখে গেছেন, সেগুলো যদি আমরা আজকে অনুসরণ না করি তাহলে আমরা কিভাবে বলি যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী? অতএব বঙ্গবন্ধুর আদর্শের সাথে এই সততা, সাহসিকতা, দেশপ্রেম, মূল্যবোধ এগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। যে কথা সততার কথা বলছিলেন, মনে হয় চারিত্রিক স্বচ্ছতার যে বিষয়টি ছিল, ইন্টারেস্টিংলি আমরা যেটা অনেক সময় দেখি যে ডিপ্লোম্যাসি বলতে আমরা যেটা বুঝি একটু চালাক চতুর হওয়া, একটু ইন্টেলিজেন্ট হওয়ার যে বিষয়টি, কিন্তু ওনার সততা এবং স্বচ্ছতা ওনাকে শুধু মানে রাজনীতিক হিসেবে বা একটা মানুষ হিসেবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়নি, এবং একজন ডিপ্লোম্যাট হিসেবে পৌঁছে দিয়েছে। এবং আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 3 মাসের মধ্যে বাংলাদেশ থেকে আমাদের যে মিত্রবাহিনীর সদস্যরা, ইন্ডিয়ান সোলজাররা চলে গেছে। এবং এটি কিভাবে হচ্ছে আমরা যেটা জানি যে ইন্দিরা গান্ধীর সাথে উনার প্রথম সাক্ষাতে উনি কিছুটা আনডিপ্লোম্যাটিক, যেটি আমাদের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডার্ডে, বাট উনার স্বচ্ছতা এবং সাহস এবং সততার যে বৈশিষ্ট্য, সেখান থেকে উনি প্রথম দেখাতে বলেছেন, মহামতি ইন্দিরা গান্ধী, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনি নেহরুর কন্যা, আপনি আমার দেশ থেকে আপনার সৈন্য কবে সরিয়ে নিচ্ছেন? এবং উনি কিছুটা অপ্রস্তুত হয়ে গেছেন, উনি জানেন না কি বলবেন, কিন্তু খুব কুইকলি উনি আনসার করলেন যে
ইওর এক্সেলেন্সি বঙ্গবন্ধু, আমরা 3 মাসের মধ্যে আপনার জন্মদিনে 17 মার্চে আমরা সরিয়ে নেব। তো আমরা এই স্বচ্ছতা এবং সততার মধ্য দিয়ে যে একটা ইফেক্টিভ ডিপ্লোম্যাটিক অ্যাচিভমেন্টও আনা সম্ভব, অর্জন সম্ভব, তারও একটি নজির আমরা দেখেছি ওনার সততা এবং স্বচ্ছতার যে বৈশিষ্ট্য যেগুলো আছে এর মধ্যে। বঙ্গবন্ধুর সারল্য, বঙ্গবন্ধুর সহজ ভাষায় সমস্ত বিষয়গুলো উপস্থাপন করা, এটাই কিন্তু বঙ্গবন্ধুর বৈশিষ্ট্য। এবং যে কারণে বঙ্গবন্ধু যেখানেই গেছেন, সেটি নন অ্যালাইন্ড কনফারেন্স হোক, সেটি কমনওয়েলথ কনফারেন্স হোক, যেখানেই গেছেন সমস্ত বিশ্ব নেতৃবৃন্দ কিন্তু বঙ্গবন্ধুর সাথে সাহচর্য, বঙ্গবন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করে সেই কথাগুলোই বলেছেন। যেমন কিউবান প্রেসিডেন্ট তদানীন্তন ফিদেল কাস্ট্রো কি বলেছিলেন? বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখলাম, আমি হিমালয় দেখেছি। তো এই যে বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর সেই হিমালয় সদৃশ ব্যক্তিত্ব, এটি আমরা আর কোথায় পাবো? আমরা ভাগ্যবান যে আমরা বঙ্গবন্ধুর মতো একজন নেতা পেয়েছিলাম বলেই আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশে আমরা বহুজন বহু বড় ধরনের পদ পদবি নিয়ে বসে আছি। আবার আমরাই অত্যন্ত দুর্ভাগা জাতি যে বঙ্গবন্ধুকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। আমাদের দেশেরই কিছু কুলাঙ্গার সন্তান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কারণে আজকে আমরা কত জায়গা থেকে পিছিয়ে আছে। আপনি যে নন অ্যালায়েন্স সামিটের যে উদাহরণটি দিলেন, সেখান থেকে আমার আরেকটি বিষয় মনে পড়ছে। বঙ্গবন্ধু যখন স্টেজে উঠে ওনার ভাষণটা দেওয়া শুরু করলেন, যে সব বিশ্ব নেতৃবৃন্দই কিন্তু সেখানে দর্শকের সারিতে ছিলেন। বঙ্গবন্ধু প্রথম 15 মিনিট শুধু ওনার ইন্ট্রোডাক্টরি স্পিচটা দিলেন এবং তারপরে প্রোটোকল অনুযায়ী একটি লাল বাতি জ্বলে ওঠে যে শেষ করতে হবে। বঙ্গবন্ধু তখন থেমে গেলেন, কিন্তু ওয়ার্ল্ড লিডার্স যারা ওই ইয়েতে ছিলেন, অডিয়েন্সে ছিলেন, তারা সবাই দাঁড়িয়ে ইউ গো অন শেখ মুজিব বলে ওনাকে উৎসাহ দিলেন। তারপর উনি 1 ঘন্টা 15 মিনিট সেখানে বক্তৃতা দিলেন, যেখান থেকে তার গোটা বিশ্ব রাজনীতি এবং সেই সময়কার যে অন্যান্য যে অবস্থা, প্রতিরক্ষা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়, তার জ্ঞানের যে প্রতিফলন সেটা ঘটিয়েছেন উনি। এবং আমরা জানি যে উনি যখন বক্তৃতা শেষ করে নেমে আসছিলেন, তানজানিয়া নামে একটি দেশ আছে আফ্রিকাতে, তার প্রেসিডেন্ট সেই সিঁড়িতে উঠে গেছে, যে বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে বলেছেন যে ইউ আর নট অনলি দ্য লিডার অফ ইউর কান্ট্রি, ইউ আর দ্য লিডার অফ অল দ্য এক্সপ্লয়েটেড পিপল অফ দিস ওয়ার্ল্ড। যে তুমি শুধু তোমার দেশের নেতা নও, তুমি গোটা বিশ্বের সমস্ত শোষিত মানুষের নেতা। তো এরকম একজন নেতা, যে নেতা আমাদের জন্য গর্বের, যে নেতা নিজেই আমাদের বাংলাদেশকে গোটা বিশ্বব্যাপী পৌঁছে দিতে পারে, এবং তানজানিয়ার প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর অনারে, সম্মানে বাংলাদেশের মানুষের জন্য বলেছেন যে এই দেশে বাংলাদেশের মানুষ তানজানিয়ায় যেতে কোনো ভিসা দরকার হবে না। যে এরকম যে বিষয়টি, সেখানে আমরা বঙ্গবন্ধুকে আমাদের দেশের কিছু মানুষ, পথভ্রষ্ট কিছু মানুষ শুধু হত্যাই করলো না, হত্যা পরবর্তী সময় আমরা বিভিন্নভাবে আমরা মিথ্যাচার করে গেলাম, এবং আজ পর্যন্ত সেই মিথ্যাচারের বিষয়গুলি ঘটে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের জন্য যারা উদাহরণ তৈরি করবেন, এরকম রাজনৈতিক নেতৃবৃন্দ এমন কিছু কাজ করছেন যেগুলো আমরা মেনে নিতে পারি না। যেমন উদাহরণ হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করতে যাব, আপনার অভিমত জানতে যাব। আজকে 75 15 আগস্টের যে হৃদয় বিদারক ঘটনা, তার ফলশ্রুতিতে আজকে আমরা 15 আগস্টের জাতীয় শোক দিবস পালন করি। সেই একই দিনে আমরা জানি আমাদের আরেকটি বড় দলের নেত্রী, যিনি তার জন্মদিন হোক বা না হোক, উনি বিশাল বড় কেক কেটে জন্মদিন পালন করেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এই বিষয়ে কিছু বলতে আমার রুচিতে বাঁধে, যে আমরা যার বদৌলতে আজকে স্বাধীন দেশের নাগরিক, আজকে দেশ স্বাধীন না হলে কে আমরা কোথায় থাকতাম? সেই জায়গায় একজন রাজনৈতিক নেত্রী যদি এই ধরনের ইয়েতে যান, রুচিহীন কাজে যান, তাহলে সেটা তো নিন্দা জানানোর ভাষা আমাদের জানা থাকে না। আমি ব্যক্তিগতভাবে জানি এমন বহু পরিবার আছে যাদের সন্তানদের জন্ম তারিখ 15 আগস্ট, বিভিন্ন সময় বিভিন্ন বর্ষে 15 আগস্টে তারা জন্মগ্রহণ করেছে। সেই সন্তানেরা নিজেরা বলে তাদের বাবা মাকে যে আমার জন্মদিন তোমরা 15 তারিখে করবে না। কেন বলে? এই বাচ্চা ছেলে মেয়েদের, এই ছোট ছোট ছেলে মেয়েদের যে বিবেক বোধ কাজ করে, সেই বিবেক বোধ যদি একজন প্রবীণ মানুষের না থাকে, সেটা আমরা কিভাবে সেটা দেখতে পারি? তো এই যে এই ছেলেমেয়েরা বলে, কারণ তারা জানে যে এই দেশের স্বাধীনতার পেছনে কার অসাধারণ অবদান, কার একক অবদান, এবং তার মৃত্যুবার্ষিকীতে কোন রকম উৎসব যে করা যায় না জাতীয় শোক দিবসে, সেটি অন্তত আমাদের এই নতুন প্রজন্মের ছোট্ট ছেলেমেয়েরাও ভালোভাবে উপলব্ধি করে। সেখানেই আমাদের আসার কথা। আমরা সবকিছু যদি বাদও দিই, এখানে রাজনৈতিক বিতর্ককে যদি আমরা সরিয়েও রাখি, এমন একটি দিন যেখানে শুধুমাত্র বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়নি,
তার পরিবারের অধিকাংশ সদস্যকে, শিশু রাসেল পর্যন্ত হত্যা হয়েছে। এটা যে কোনো বিবেকবান, যে কোনো মানুষের কিন্তু মনে হবে যে এরকম একটি সময় এক ধরনের সিম্প্যাথি, এক ধরনের না, প্রশ্নই আসে না। যিনি তার এই 55 বছরের সংক্ষিপ্ত জীবনের পুরোটা সময় দিয়ে গেলেন এই বাঙালির মুক্তির জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য, তার এই হৃদয় বিদারক, এই মর্মন্তুদ যে শাহাদতের দিন, সেই দিন আমরা কি করে উৎসব করি, এটা তো প্রশ্নই আসে না। তাহলে তো আমি এই যে এই স্বাধীন দেশে বসবাস করছি, সেই বসবাস করার যে প্রতিদানকে আমি এইভাবে দেব। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা কি ধরনের উদাহরণ তৈরি করছে? এটা কোনো উদাহরণই না, এটা একেবারেই রুচিহীন, নৈতিকতা বহির্ভূত একটা কাজ। আর আমরা যখন এটাও স্পষ্টভাবে জানি যে সেদিন তার আসল জন্ম তারিখ নয়, তাহলে এ তো এক অসুস্থ রাজনীতি চর্চার এক নমুনা। তার তো প্রশ্ন সেটাই তো বোঝা যাচ্ছে। তা আমরা কি অসুস্থ রাজনীতি চর্চা থেকে বেরিয়ে আসবো? রাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে প্রথমে আমাদের নৈতিকতা বোধে দীক্ষিত হতে হবে। একজন রাজনীতিবিদ, তিনি প্রথম কথা হচ্ছে তিনি সততার সাথে দায়িত্ব পালন করবেন। আমি যদি রাজনীতিবিদ হয়ে আমার নিজের জন্ম তারিখ নিয়ে এই ধরনের বিতর্ক সৃষ্টি করি এবং এইভাবে আমার এই জন্ম উৎসবকে জাতীয় শোক দিবসে পালন করার চেষ্টা করি, সেটি আমি তো মনে করি জনগণ কখনোই এটিকে ভালোভাবে গ্রহণ করে না। আজকের যারা নতুন প্রজন্ম, যারা বঙ্গবন্ধুকে দেখেননি বা ওইভাবে জানার সুযোগ হয়নি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার কথা একটি, সেটি হচ্ছে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমি বলবো যে তোমরা বাংলাদেশের ইতিহাস জানার চেষ্টা করো। বাংলাদেশের ইতিহাস আর বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস এক সূত্রে গাথা। বঙ্গবন্ধু তার একেবারে শৈশব থেকে বঙ্গবন্ধু আমৃত্যু যেভাবে জীবনযাপন করে গেছেন, এগুলো আমাদের জন্য দৃষ্টান্ত। আমরা যদি বঙ্গবন্ধুর জীবনের কিছুটা যদি আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি, আমি মনে করি সেটি হবে এই দেশের জন্য একটি বড় ধরনের অর্জন, এই জাতির জন্য একটি বড় ধরনের অর্জন। কারণ এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই দেশের যিনি প্রতিষ্ঠাতা, তিনি যেভাবে স্বপ্ন দেখেছিলেন সেটি কিন্তু একমাত্র পথ, সেই পথেই এগিয়ে যেতে হবে। খুব চমৎকার ভাবে আপনি বলেছেন। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব মশা আরেফিন সিদ্দিক, ওনার কথা। আমরা কথা বলছিলাম ওনার সাথে। আজকের যে অনুষ্ঠান, সেটির নাম আমরা বলেছি ধন্য সেই পুরুষ। আসলে আমরা মনে করি যে ধন্য আমরা এই জাতি বঙ্গবন্ধুর মতন একজন মহামানব, একজন মহান নেতাকে আমরা পেয়েছিলাম, এবং যার সর্বপ্রকার প্রচেষ্টা এবং সব কর্মকাণ্ড এবং সব ত্যাগের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এবং আমরা এই স্বাধীন দেশের স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিই। কাজে এতটুকু কৃতজ্ঞতাবোধ, এতটুকু চিন্তাশীলতার জায়গা আমাদের থাকা উচিত। এবং নতুন প্রজন্মের জন্য আমাদের মাননীয় উপাচার্য ওনার কথা বলেছেন, এবং আমরা মনে করি সেটি ঠিক এবং সেভাবে আমাদের এগিয়ে যাওয়া উচিত। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন একবার নয়, অনেকে বলেন দুবার। ওনার সারল্য, ওনার সততা, ওনার সাহস বাংলাদেশকে, আমাদের মিত্র বাহিনীর যে সোলজার, তারাও অতি অল্প সময়ের মধ্যে এদেশ ছেড়ে চলে গেছে, এবং বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য সকল ধরনের প্রচেষ্টা যখন নাই, ঠিক এরকম একটি সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করার প্রচেষ্টা নেওয়া হয়। কিন্তু বাংলাদেশ আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে, এবং আমরা আমাদের সম্মিলিত প্রয়াস দিয়ে দিন বদলের দিকে এগিয়ে যাব, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করব। এবং তার জন্য আজকের এই সময়ের আমাদের সংকল্প ডিজিটাল বাংলাদেশ একমাত্র রাস্তা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।